হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। তোমরা যারা এখন ক্লাসে আসছো তারা জেনে রাখো, আহ, আমরা যেটা করব সেটা হলো যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমরা একটা কমপ্লিশন ক্লাসের আয়োজন করব। তো আজকে যে কমপ্লিশন ক্লাসটা হচ্ছে এটা নিয়ে এক্সট্রা প্রেশার নেওয়ার দরকার নেই, কারণ এই কমপ্লিশন ক্লাসটা আমরা আজকে না নিয়ে পরের ক্লাসটা নেওয়ার পর নিতে পারতাম। বাট আমরা কেন আজকে নিয়েছি, আমরা তোমাদের জানানোর জন্য যে কমপ্লিশন ক্লাসগুলো আসলে কেমন হবে। কমপ্লিশন ক্লাসগুলো এমন যে তোমার যদি প্রয়োজন না হয় তুমি ক্লাস করবা না, আবার তোমার যদি কোনো উত্তর পেয়ে যাও তুমি সাথে সাথে ক্লাস থেকে লিভ করবা। আর তোমার যদি মনে হয় আচ্ছা এখানে জানার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে, তাহলে তুমি ক্লাস করবা। তাহলে কমপ্লিশন ক্লাস নিয়ে এক্সট্রা কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। এখানে তোমাদের যত প্রবলেম আছে আমি এখন তোমাদের সলভ করব। তো তোমরা সবাই লাইভে আসো। আর আমি দারুণ দারুণ কিছু প্রশ্ন পেয়েছি তোমাদের কাছ থেকে, যে প্রশ্নগুলো আমি সলভ দিব। কোনো জায়গায় যদি কনসেপ্ট বোঝানোর থাকে আমি ওটা বুঝিয়ে দিব। ট্রাস্ট মি, এইটা তুমি একবার দেখবা, একবার দেখলে আর তোমাকে আর চিন্তা করতে হবে না। ইভেন তোমার যদি বই রিভিশনও না দিতে পারো, পরীক্ষার হলে গিয়ে তোমার মনে থাকবে। ওকে মুহিব, যেটাতে সব আসতেছে ওই 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 স্ক্রিনটা দাও। ওকে, তোমরা চলে আসো, আমি একটু দেখতেছি তোমাদের কমেন্ট কি অবস্থা, তোমরা আমার কথা বুঝতে পারতেছো কিনা একটু জানাও। এই ক্লাসে কি আমরা রিভিশন দিব? না 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 না, এই ক্লাসে রিভিশন কেন দিব আমরা? এই ক্লাসে আমরা তোমাদের যে ক্যাসালগুলো ক্রিয়েট হবে ওই যে আগের ক্লাস করার পর, আচ্ছা ভাইয়া ওই জায়গাটা বুঝি নাই, ভাইয়া আমি আরেকটা কোশ্চেন ব্যাংক সলভ করতেছিলাম, এই প্রশ্নটা বুঝি নাই, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এই ক্লাসে আমরা দেখাবো যে আমরা যে কোশ্চেনগুলো করতেছি তোমরা একটা জিনিস মনে রাখবা, আমরা যে কোশ্চেনগুলোতে তোমাদের এক্সাম নিব সব সময় 5+ মার্ক অ্যাড করবা। কত অ্যাড করবা? 5+। যখন আমরা কঠিন প্রশ্ন করব বলে দিব যে তুমি যা মার্ক পেয়েছো এর থেকে আরো 10 মার্ক বেশি পাবা। বুঝতে পেরেছো? তাহলে বাংলাদেশে যতগুলো জায়গায় তুমি এক্সাম দিবা সব সময় মনে রাখবা এসিএস এর কোশ্চেনটা এবার সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে কনসেপ্ট বেস এবং অ্যাডভান্স কোশ্চেন। আমরা এখানে টিপিক্যাল কোশ্চেন তো রাখবোই, মেজরিটি রাখবো টিপিক্যাল কোশ্চেন, কিন্তু কিছু কোশ্চেন রাখবো যে কোশ্চেনগুলোর আনসার তুমি যদি করতে পারো মনে করবা যে তুমি বেস্ট প্রিপারেশন নিছো, যেন তুমি নিজেকে সেলফ জাজ করতে পারো। রাতারাতি বসলাম 100 কোশ্চেন বানাইলাম তোমারে দিলাম তুমি পরীক্ষা দিলা, না, এটাতে কোনো লাভ নাই। তাহলে বেস্ট প্রিপারেশনের জন্য তোমাকে বেস্ট কোশ্চেন লাগবে, এটা জিনিস মাথায় রাখবে। আরেকটা কি বললাম আমি, যে তুমি যেখানেই যেখানেই পরীক্ষা দাও না কেন যে মার্ক পাবা, বাট এসিএস এর তুমি যখন আমাদের এক্সামগুলো দিবা সবসময় মনে রাখবা মিনিমাম 5 বেশি মার্ক তুমি পাইতা, মিনিমাম 5 বেশি পাইতা। বুঝতে পেরেছো? আমরা তোমার ওই 5 মার্ক কি করব, তোমাকে আমরা আটকায় ফেলবো। যত তুমি আটকাবা তত তোমার পড়া ভালো হবে, প্রিপারেশন ভালো হবে। আরেকটা জিনিস পাবা, সেটা হলো পরীক্ষা দিয়ে দিয়ে মজা পাবা। এই যে ব্রেন স্টর্মিং হইতেছে, মজা পাইতেছো, এই জন্য দেখবা যে দিনের পর দিন তুমি প্র্যাকটিস করতেছো। একটা জিনিস বলে রাখি, কেমিস্ট্রি ফিজিক্সে কিন্তু আমরা এত হার্ড করবো না। কেমিস্ট্রি ফিজিক্সে প্রশ্ন মোটামুটি পরীক্ষায় তুমি পারবা, ইংলিশেও মোটামুটি প্রশ্ন পারবা, জিকেতেও পারবা। কিন্তু বায়োলজিতেই যত সমস্যা হচ্ছে গত 2 বছর থেকে। ঠিক আছে ভাই, এই এই ক্লাসে কি প্রশ্ন সলভ করানো হবে? না 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 না, প্রশ্ন সলভ করা হবে না। তোমরা একটু জাস্ট ওয়েট করো, একটু ওয়েট করো, তারপর দেখো। দাও তো, শেয়ারটা দাও, আমার মোবাইলটা বসবে। বসো বাবা এখানে। প্রিয় স্টুডেন্ট দেখো, আমরা তোমাদের একটা প্র্যাকটিস শিট দিয়েছি, 100 মার্কের একটা প্র্যাকটিস শিট দিয়েছি। প্রত্যেক চ্যাপ্টারে আমরা প্র্যাকটিস শিট দেবো। আমি তোমাকে এখানে একটা জিনিস বলে রাখি, এটা কি মাইক্রোসফট এজে ওপেন করা আছে? এটা কি মাইক্রোসফট এজে ওপেন করা আছে? কোথায়? প্র্যাকটিস এক্সাম, এটা না? কোথায়? ওপেন উইথ মাইক্রোসফট এজ। ওকে, ঠিক আছে। তোমরা এই কোশ্চেনটা দেখো, যে এই কোশ্চেনটা আমরা কি ধরনের গেম খেলছি তোমাদের সাথে। এত সহজে পার পাবা? এত সহজে পার পাইলে তো পরীক্ষায় গিয়ে খারাপ করবা। এই যে দেখো, তোমাকে আমি এই জিনিসটা বোঝাবো, কারণ ক্লাসের মধ্যে আমার মনে হয়েছিল যে ক্লাসের মধ্যে এটা পড়ানোর দরকার নাই। দেখো, নিচের কোন কোষীয় অঙ্গাণু মাইটোটিক কেন্দ্র হিসাবে কাজ করে? এটার উত্তর হচ্ছে ডিপ্লোসোম। একটু খেয়াল করো, নট সেন্ট্রিওল, ডিপ্লোসোম। আমি তোমাকে কনসেপ্টটা একটু বোঝাই, পরীক্ষায় আসবে কিন্তু এটা। দেখো, এটা যদি কোষ বিভাজনের সময় একটা কোষ হয়, এটা যদি কোষ বিভাজনের সময় একটা কোষ হয়, এই যে এই পাশে আমি কোষটা দিলাম এইটা, তাহলে এইটা কি বলতো? আগে, কখন? বিভাজনের আগে। এটা হলো বিভাজনের সময়, বিভাজনের সময়। ঠিক আছে, এটা বিভাজনের সময়। দেখো ইউজুয়ালি কি হয়, কোষ বিভাজনের সময় স্পিন্ডল ফাইবারগুলো এরকম করে,
এগুলোর নাম কিন্তু মাইক্রোটিউবুল। এই ভালো করে মনে রাখো, কোষের ভেতরে কি এরকম কোষ কঙ্কাল থাকে না, মাইক্রোটিউবুল থাকে না, আর কি থাকে, এই যে এদিকে এরকম একটা পাইপ থাকে এবং তার সমকোণে কিন্তু এরকম আরেকটা পাইপ থাকে, ঠিক আছে? তো তারপরে এরকম 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 এরকম। তাহলে বলো তো এই পাইপটার নাম কি? এই পাইপটার নাম হচ্ছে সেন্ট্রিওল। কি নাম? সেন্ট্রিওল। এই পাইপটার নাম কি? সেন্ট্রিওল। ঠিক আছে? তাহলে দেখো কোষ বিভাজন যখন শুরু হবে তখন এই পাইপটা কি হয় জানো, এইরকম থাকে, আবার বিভাজিত হয়ে দেখো ডাবল হয়ে গেল, দেখছো? তাহলে বলো তো যখন কোষ বিভাজন শুরু হয় তখন এই জিনিসটা কি হয়, ডাবল হয়ে যায়। কেন ডাবল হয়ে যায় আমি তো সেটা বোঝাচ্ছি। দেখো এই যে এখান থেকে জানো এই যে এলোমেলো ভাবে যে এগুলো আছে না মাইক্রোটিউবিউল, এলোমেলো ভাবে মুহিব, এগুলো দেখছো এখন সুন্দর করে সজ্জিত আছে, দেখছো? তাহলে এইটার সাথেও কিছু এরকম সজ্জিত হবে, হবে কি না? হবে কি না? আচ্ছা, ভেরি গুড। তো এখন তুমি আমাকে বলো তো এই যে এগুলোর নাম কি? স্পিন্ডল ফাইবার। এগুলোর নাম কি? স্পিন্ডল ফাইবার। একটু চিন্তা করে দেখো এগুলোর নাম কি? স্পিন্ডল তন্তু না? স্পিন্ডল তন্তু। তোমরা আমাকে বলো তো স্পিন্ডল তন্তুকে আমরা কি মাইটোস বলি না? মাইটোস বলি না? মাইটোস মানে তন্তু না? মাইটোস মানে কি? তন্তু। তাহলে এবার তোমরা আমাকে বলো তো এই মাইটোসগুলা, এই তন্তুগুলা বা মাইটোসগুলা কাকে কেন্দ্র করে চারদিকে আছে? এই জিনিসটাকে না? আবার দেখো এগুলো তন্তু, তাহলে এই তন্তুগুলা বা মাইটোসগুলা কাকে কেন্দ্র করে আছে? এই জিনিসটাকে, রাইট? তাহলে এখন বলো তো এই জিনিসটার নাম কি? এটা একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল, দুইটাকে আমরা একসাথে কি বলবো বলো তো? দুইটা সেন্ট্রিওল বা ডিপ্লোসোম। কি বলবো? দুইটা সেন্ট্রিওল বা ডিপ্লোসোম। বলো প্রিয় স্টুডেন্ট, এটার নাম কি? সেন্ট্রিওল। এটার নাম কি? সেন্ট্রিওল। তাহলে দুইটা সেন্ট্রিওল মিলে কি? ডিপ্লোসোম। তাহলে এবার বলো তো এই তন্তুগুলার কেন্দ্রকে? এইটা তন্তু মানে কি? তন্তু মানে হচ্ছে মাইটোস। তাহলে বলো তো এটাকে কি আমরা মাইটোস সেন্টার বা তন্তুর কেন্দ্র বা মাইটোটিক সেন্টার বলতে পারি কিনা? তোমরা কি বুঝতে পারছো? তো এই প্রশ্নটার উত্তর যদি তোমরা করতে চাও তাহলে 1 নম্বর চ্যাপ্টারটা পড়াইতে হবে। ওটা যখন আমি পড়াবো তোমরা চিন্তা করো না, ওটা যখন পড়াবো এই প্রশ্নের উত্তর তুমি সহজেই পারবা। তাহলে দেখো এটাই অ্যাকচুয়ালি তন্তুর কেন্দ্র বা মাইটোটিক সেন্টার। মাইটোটিক সেন্টারে কি আছে? দুইটা সেন্ট্রিওল আছে, দুইটা সেন্ট্রিওলকে বলা হয় ডিপ্লোসোম, ঠিক আছে? তাহলে বলো তো এবার, তাহলে তোমরা এবার বলো তো মাইটোটিক কেন্দ্র হিসেবে কে কাজ করে? সেন্ট্রিওল না। দুইটা সেন্ট্রিওল যদি থাকতো তাহলে উত্তর সঠিক ছিল। দুইটা সেন্ট্রিওলকে আমরা বলি ডিপ্লোসোম, তাহলে ডিপ্লোসোম হচ্ছে কেন্দ্র। তো এই জিনিসটা মাথায় রাখবা, এটা তো অনেকের প্রবলেম হইতো, এই জন্য আমি এটা এখানে দেখাইলাম। তারপর তোমাদের কনসেপ্টগুলো তো সব আমরা আনসার দিব কিছুক্ষণ পরেই, 12টার দিকে আমরা তোমাদের হচ্ছে এগুলোর আনসার দিয়ে দেবো। আচ্ছা, লাল প্রশ্ন আজকের টপিকের মধ্যে, তোমরা এই প্রশ্নটার উত্তর দাও তো। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়? এই প্রশ্নের উত্তর দাও, এই প্রশ্নের উত্তর দাও। দেখো প্রতিটি ক্রোমাটিড, আমি তোমাকে বলি একটা ক্রোমোজোম এরকম থাকে মুহিব, কিছুদিন পর কি এরকম হয় কিনা বলো তো? প্রোফেজে কি এরকম হয় না? বাহুগুলা অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়, হয় কি না? তাহলে এবার বলো তো আমাকে এইটা একটা ক্রোমোজোম হতে পারবে না একদিন? এইটা একটা কি ক্রোমোজোম হইতে পারবে না? পারবে কি না? স্টুডেন্ট মনে রাখবা এই পাশের এইটা, এই যে এইটা, এটা একটা ক্রোমাটিড, এই পাশে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা আরেকটা ক্রোমাটিড। তাহলে এখন প্রশ্নের উত্তর দাও, মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে, কোন পর্যায়ে, মাইটোসিসের কোন পর্যায়ে গিয়ে এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড ভাগ হয়ে দুইটা ক্রোমোজোমে পরিণত হয়? অ্যানাফেজ না? অ্যানাফেজ কি না? ওই যে অ্যানাফেজে এদিক টানে এদিক টানে ছিঁড়ে চলে যায়, যায় না? ইয়েস, সো দিস ইজ অ্যানাফেজ। দেখছো মুহিব ওরা সবাই প্রশ্নের উত্তর দিতে পারতেছে। ওয়েট করো, ক্লাস করবা, ক্লাস করলে এইসব প্রশ্নের উত্তর দিতে পারবা। ক্লাস করবা না, পরীক্ষায় গিয়ে 30টা কোশ্চেনের মধ্যে 15টা পারবা, আর 15টা পারবা না। এটা তো তোমরা সবাই পারবা। মাইটোসিসের স্পিন্ডল তন্তু তখন দরকার নেই যখন টেলোফেজ। আচ্ছা এই ট্রিকটার কথা তোমাদের মনে আছে বলো তো? মনে আছে কিনা? 34, 35, 36 উত্তর দাও। G1 S G2
চাইছে কি সংশ্লেষণ দশা। সংশ্লেষণ দশা মানে কি সিনথেসিস দশা। সিনথেসিস মানে কি এস দশা। আর এস দশা মানে কি এটা না মুহিব G1 S G2। তাহলে বলো তো 30 থেকে 50 না, 30 থেকে 50 ওটা পারবে। তাহলে মিলে যাচ্ছে, দেখো পরীক্ষার খাতায় টাইম সেভ হবে এবং কোনো ধরনের কনফিউশন ছাড়া তুমি প্রশ্নের উত্তর করতে পারবা। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রশ্ন দেখব, এই প্রশ্নটা। হ্যাঁ, এটা বলো তো নিচের কোনটি কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে? মাকুতন্তু মানে কি বলো তো? এই যে এগুলো না, এগুলো না, মনে রাখবা প্রত্যেকটাকে মাকুতন্তু বলে আর পুরোটা মিলে হচ্ছে মাকুযন্ত্র। প্রত্যেকটা মাকুতন্তু, এখানে মাকুতন্তু কয়টা? 6টা। আর সবাই মিলে মাকুযন্ত্র। মাকুযন্ত্র কয়টা এখানে? একটা। রাইট? তাহলে প্রিয় স্টুডেন্ট বলো তো এগুলো কারা তৈরি করে? এই যে দেখো তো সেন্ট্রিওল না, সেন্ট্রিওল না? তাহলে আমি একটু স্ক্রিনটা দেখাই। তোমরা কি জানো এই যে সেন্ট্রিওল, এই ছোট ছোট পাইপ দাগগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলাই অ্যাকচুয়ালি চাইলেই বড় হতে পারে, এগুলোও চাইলে বড় হতে পারে। ঠিক আছে? তাহলে বলো তো এই তন্তুটা কোত্থেকে আসলো? সেন্ট্রিওল থেকে আসলো। কোত্থেকে আসলো? সেন্ট্রিওল থেকে আসলো। প্রিয় স্টুডেন্ট মনে রাখবা এই তন্তুটাও কিন্তু মাইক্রোটিবিউল, ছোট ছোট নালী। এই যে সেন্ট্রিওলটা দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু মাইক্রোটিবিউল, এই যে এগুলা মাইক্রোটিবিউল। 1 নম্বর চ্যাপ্টার পড়লে ক্লিয়ার হয়ে যাবে, এখন চিন্তা করো না। এখন কি করবা না? চিন্তা করবা না। তাহলে দেখছো সেন্ট্রিওল উত্তর। এই প্রশ্নটা দেখছো, আমরা তোমাদের একটু পেঁচিয়ে দিয়েছি। হেরিডিটরি দ্বিতন্ত্রী রাসায়নিক ভিত্তি। দেখো হেরিডিটরি হেরিডিটরি দ্বিতন্ত্রী রাসায়নিক ভিত্তি বলো তো কি? এটা ডিএনএ এর কথা বলছে না? বলো তো হেরিডিটরি মানে কি? বংশানুক্রমে যেটা যায়। দ্বিতন্ত্রী মানে কি? 2 সুতা। রাসায়নিক ভিত্তি মানে কি? ডিএনএ এর কথাই বলছে। রাইট? দৈর্ঘ্য বরাবর বিভাজন হয়, একটু খেয়াল করো, দৈর্ঘ্য বরাবর বিভাজন। প্রিয় স্টুডেন্ট তোমাদের কি মনে আছে আমরা পড়ছিলাম এস দশায় ডিএনএ গুলো কি হয়? ডিএনএ গুলার রেপ্লিকেশন হয়ে 2টা ডিএনএ হয়, হয় না? ডিএনএ ডিএনএ এস দশায় কি হয়? ডিএনএ গুলো ডাবল হয়। তোমরা যারা এইচএসসির প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু সবাই জানো, যারা এইচএসসির প্রিপারেশন নিচ্ছ তারা কি জানো যে যখন এই ডিএনএটা মুহিব, এই ডিএনএটা থেকে যদি 2টা ডিএনএ তৈরি হতে হয় বলো তো হেলিকেজ যেটা কেটে যায় না? কাটে কি না? পাঠ্য বই থেকে সরাসরি তুলে দেওয়া প্রশ্ন এটা। শুধু আমরা এই জায়গার একটু শব্দ চেঞ্জ করেছি যেন তুমি ভাবো। পাঠ্য বই থেকে সরাসরি দেওয়া, তোমাদের কিছুক্ষণ পর আমরা উত্তর দেবো, ওখানে রেফারেন্স লেখা আছে। প্রিয় স্টুডেন্ট দেখো দৈর্ঘ্য বরাবর বলো তো, দৈর্ঘ্য বরাবর কি এই যে বেসগুলো কেটে যায় না? কেটে যাওয়ার পর কি হয়? ওদিকে একটা নীল, এই যে নীল সাথে আরেকটা হয় এই যে এরকম, নিচের এই যে নীলটা এই যে আরেকটা হয়ে যায় এরকম। বলো ডিএনএ ডাবল হইলো কি না? হইছে। তাহলে এবার বলো ডিএনএ এর দৈর্ঘ্য বরাবর কাটে কখন? রেপ্লিকেশনের সময়, ডিএনএ ডাবল হওয়ার সময়। আর ডিএনএ ডাবল কখন হয় বলো তো? সংশ্লেষণ ফেজ বা এস দশা না? হয় কি না? দেখছো আমরা তোমাদের এখানে একটু ভাবার চিন্তা সুযোগ দিয়েছি। কোষ চক্রের সঠিক এটা তোমরা পারবা, এই প্রশ্নের উত্তর পারবা, ওইটা পারবা, এইটা পারবা কিনা দেখো তো, এটা পারবা কিনা দেখো তো। 32 নম্বর প্রশ্ন, সবাই বলো 32 নম্বর প্রশ্ন পারবা কিনা? মুহিব দেখো তো 2n কোষে মাইটোসিস হচ্ছে। 2n মানে কি? 8টা। এই দেখো 1টা 2টা এইভাবে 8টা। তাহলে বলো তো যখন মেটাফেজ দশা হয় তখন প্রত্যেকটা কি এরকম হয় না? 2টা করে ক্রোমাটিড হয় না এখানে? তাহলে এইটাও কি হবে? ডাবল ক্রোমাটিড হবে না? তাহলে বলো তো 8টা থেকে কয়টা ক্রোমাটিড হবে? এরকম 16টা। একটা থেকে যে 2টা হচ্ছে, 2টা থেকে 4টা হইলো, এরকম 8টা থেকে 16টা হবে। ঠিক আছে? ভেরি গুড। তাহলে এটাও তোমরা পারবা। আমি আর এখান থেকে তেমন কিছু পড়াবো না, তোমাদের যে প্রবলেমগুলো আছে সেটা। এই প্রশ্ন কি হিস্টোন প্রোটিন কখন তৈরি হয়? তোমাদের আজকে কিন্তু আমি পড়িয়েছি। G2 দশায় যা যা ঘটে সেটা আমরা জানি। এটিপি তৈরি হয়, স্পিন্ডল তন্তু তৈরি সমস্ত কাঁচামাল বা মাইক্রোটিবিউল তৈরি হয়, আর কি হয় এখানে? মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে এটা শেষ। আর এস দশায় কি হয়? ডিএনএ রেপ্লিকেশন। তাহলে 2টাই শেষ। তাহলে এবার বলো আমাকে হিস্টোন প্রোটিন কখন তৈরি হয়? সমস্ত কাঁচামাল কখন হয়? G1-এ। আরে পারবা এগুলা? এই দেখো অনুনালিকা বা মাইক্রোটিবিউল, এটা দিয়ে কি স্পিন্ডল তন্তু তৈরি হয় না? স্পিন্ডল তন্তু তৈরি হওয়ার সমস্ত কাঁচামাল বা মাইক্রোটিবিউল কখন তৈরি হয়? G2 দশায়। এগুলো পারবা?
আর এটা একটা পার্থক্য আছে, তোমরা একটু দেখবা, তোমরা একটা দেখবা পার্থক্য আছে এই কোষ চক্রের পরপরই পার্থক্য থেকে তোমরা এটা পারবা ইনশাল্লাহ। এগুলো সবগুলো তোমাদের দেওয়া হবে, সবগুলো উত্তর দেওয়া হবে। তোমরা একটু বলো তো, এই যে দেখো তো এটা কি করছে, অনাক্রমতা শব্দের অর্থ হচ্ছে ইমিউনিটি, তাই না? ইমিউনিটি মানে কি বলতো? প্রতিরক্ষার, প্রতিরক্ষায় কাজ করে কে? ডব্লিউবিসি। ডব্লিউবিসি মানে কি? লিউকোসাইটটা। আমরা তোমাকে এখানে একটু শেখাইছি না? তাহলে আমরা কি করতেছি? আমরা কোশ্চেনে তোমাকে শেখাবো, কোশ্চেনে তোমাকে আমরা ভাবাবো যেন তুমি পরীক্ষায় ভালো করো। আমাদের একমাত্র টার্গেট এবার, আমাদের একমাত্র টার্গেট হচ্ছে আমাদের ক্লাস বাংলাদেশের বেস্ট হইতে হবে এবার, অফলাইন অনলাইন সমস্ত কোচিং মিলিয়ে আমাদের কোশ্চেনও বাংলাদেশের বেস্ট হইতে হবে এবার, অনলাইন অফলাইন সব মিলিয়ে একটা মাত্র টার্গেট। ওকে, সো তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়াশোনা করবে, ট্রাস্ট মি, প্রথম থেকে শেষ পর্যন্ত জাস্ট ধরে থাকবা কষ্ট কইরা। তোমরা কি কচ্ছপের নাম শুনছো? কচ্ছপের একটা কথা আছে, কচ্ছপ কামড়। কচ্ছপ যদি কামড় দেয়, ওর শরীরটা যদি ঝুলে থাকে, ওর শরীরটা তুমি যদি ছিঁড়ে ফেলো, তারপরে কচ্ছপ মুখ খুলবে না। তো তোমাদের কাছে হচ্ছে কচ্ছপ কামড় দিয়ে পড়ে থাকা, যত কোশ্চেন হয়, যত কষ্ট হয়, যত ক্লাস হয়, সব কিছু করা। পরীক্ষার হলে আমরা টপার ক্রিয়েট করতে চাই, বেস্ট রেজাল্ট ক্রিয়েট করতে চাই। বুঝতে পারছো? কোপাইতে হবে পরীক্ষার হলে। মনে রাখবা, বাংলাদেশের যত স্টুডেন্ট আছে, আমি স্টুডেন্টের কথা বলতেছি না, যারা প্রিপারেশন নিচ্ছে পরীক্ষার হলে যাচ্ছে, যারা আমাদের কোশ্চেনে আমাদের ক্লাস করতেছে, তারা সবাই আলাদা, এটা মাথায় রাখবা, তারা সবাই আলাদা। পরীক্ষার হলে সে আলাদাভাবে কোশ্চেন ডিল করবে। ওকে, আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু এরকম করবো না, হ্যাঁ, টাইম ওয়েস্ট করবো না, আমরা শুধু বায়োলজিতে এটা করবো। কারণ কি বলতো, ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবা, কোনো প্রবলেম নাই। বায়োলজিতে যত সমস্যা হইতেছে গত 2 বছর ধরে, আর বায়োলজিতে সবচেয়ে বেশি মার্ক। আর বায়োলজিতে খারাপ করা মানে কি? বায়োলজিতে খারাপ করা মানে তুমি মেডিকেলে যাইতেই পারলা না, মেডিকেলে যাওয়ার তো যোগ্যতাই নেই। বায়োলজিতে খারাপ করে মেডিকেলে চান্স পাইতেছে না, এর থেকে কোনো কষ্ট আছে বড়? কোনো কষ্ট নাই এর থেকে বড়। সমস্ত এটিপি কোথায় তৈরি হয় মুহিব? জাস্ট কোষ বিভাজনের আগে, জি2তে না। ইন্টারফেস দশায় কোষকে বলা হয়, এই যে দেখো এই কোশ্চেনটা, ইন্টারফেস দশায় অনেক বিক্রিয়া হয় না কোষের মধ্যে? জি1-এ বিক্রিয়া হচ্ছে, নতুন নতুন কাঁচামাল তৈরি হচ্ছে। এসে কি ডিএনএ ডাবল হচ্ছে, তারপর কি এটিপি তৈরি হচ্ছে, তারপর হচ্ছে মাইক্রো টিউবিউল তৈরি হচ্ছে, মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হচ্ছে। তাহলে বলো তো আমাকে, ইন্টারফেস গুলাতে কি অনেক রিয়াকশন হচ্ছে না, অনেক বিক্রিয়া হচ্ছে না? হচ্ছে কিনা মুহিব? জি1 জি2তে অনেক বিক্রিয়া হচ্ছে কিনা? আর অনেক বিক্রিয়া মানে কি? তখনই আমরা বলবো যে এটা এই মোমেন্টে নিউক্লিয়াসটা বিপাকীয় অবস্থায় আছে, মানে বিক্রিয়ারত অবস্থায় আছে। ঠিক আছে, ওকে। সো আমরা আগাই। আমার মনে হচ্ছে যে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। দেখো, রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন রক্তকণিকা কাজ করে দেখছো? বইয়ের মধ্যে কিন্তু প্লাটিলেট দেওয়া আছে বা অনুচক্রিকা দেওয়া আছে। আমরা কি করছি? থ্রোম্বোসাইট লিখে দিছি। আমরা কি করছি? থ্রোম্বোসাইট দিয়ে দিছি। তাহলে তুমি যখন রক্ত চ্যাপ্টারটা পড়বা তখন শিখবা প্লাটিলেট বা অনুচক্রিকা ইকুয়াল থ্রোম্বোসাইট, একই কথা। ভাবো, ভুল করো, বেস্ট করো, ধাক্কা খাও, উঠো, আবার দৌড়াও। তাহলে আজকে আমি ক্লাসটা কেন নিচ্ছি? আজকে ক্লাসটা কিন্তু আজকে নেওয়ার কথা ছিল না, আমার কোষ বিভাজন শেষ করে কমপ্লিশন ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমি তোমাকে এগুলো দেখাচ্ছি যে দেখো কত ভাবে দেখা যায়। এই যে এই প্রশ্নটা দেখছো, আমরা সেন্ট্রিওলের সংখ্যা বৃদ্ধি কখন ঘটে, আমরা এটা কিন্তু জায়গায় ডিপ্লোসোম দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে এটা তোমরা সলভ পেয়ে যাবা, তোমরা চিন্তা করো না। এই হলো ঘটনা। অভ্যন্তরীণ উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা পারবা। কোষ চক্র নিয়ন্ত্রিত হয় কি দ্বারা, এটা তোমরা পারবা। আমি বলছি নিয়ন্ত্রণ একজনই করে, ডিএনএ বা জিন। যারা ক্লাস করছো সকালে তারা পারবা। এই কোশ্চেনটা আমরা একটু বড় করছি, তোমার এখানে আমরা কি করব? সময় নষ্ট করব। এই কোশ্চেনটাতে আমরা কি করব মুহিব? ওদের সময় নষ্ট করব। ভাবতে ভাবতে যেন ওদের সময় নষ্ট হয়, সাথে সাথে যেন ওরা বোঝে যে বড় বড় কোশ্চেন যেগুলো বুঝতে অসুবিধা হয় এগুলো পরে দাগাইতে হয়। এই কোশ্চেনের শুরুতে তোমার সময় নষ্ট করা যাবে না। ছোট ছোট প্রশ্নগুলো আগে শেষ করে ফেলবা, তারপর বড় বড় কোশ্চেনগুলোতে যাবা, তাই না? পরীক্ষার হলের নিয়ম কি? পরীক্ষার হলের নিয়ম হচ্ছে যে সবার সাথে কম্পিটিশন না, তোমার সাথে তোমার কম্পিটিশন। আচ্ছা, আমি যদি টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারি, আমি যদি স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারি, পরীক্ষার হলে সবচেয়ে ভালো আমি করে আসতে পারবো। সব প্রশ্ন পারার জন্য দেওয়া হয় না, কিছু প্রশ্ন দেওয়া হয় পারবা না, আটকে থাকবা, টাইম নষ্ট করবা, চান্স পাবা না, এই জন্য। বুঝতে পারছো? প্রশ্ন কিন্তু সহজ, প্রশ্ন সহজ, এগুলো পারবা ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। দেখছো,
আমরা কি বলছিলাম, ক্রোমোজোমের সংখ্যা আকার আকৃতি স্পষ্ট বোঝা যায়। আমরা কিন্তু এই কথাটা না লিখে দেখছি, কি লিখছি, কোষ বিভাজনরত অবস্থায় পেঁয়াজের মূলের শীর্ষ নিয়ে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যখন আমরা দেখতেছি ক্রোমোজোম সুস্পষ্টভাবে সংখ্যা গণনা করা যাচ্ছে। তার মানে কি, আমরা তোমাকে পুরো সিচুয়েশনটা উঠাই দিছি। কখন করা যায় সবচেয়ে সুস্পষ্ট তোমরা জানো? এগুলো সব ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা চিন্তা করো না। আমি এগুলো দেখাইলাম, এখন আমি চলে আসি হচ্ছে কোষ বিভাজনে আবুল হাসান স্যারের একটু পিডিএফটা তোমাকে দেখাই। দেখো, পড়ছো তোমরা এগুলা, এগুলো পড়ছো, এখান থেকে ভালো করে মনে রাখবা। এই বিজ্ঞানীদের নাম ধাম এগুলা তেমন একটা আসেই না, ওগুলো হুদাই দিছে। উপরে যা বলছে সবগুলো কিন্তু আবার এই যে এখানে নতুন করে বলছে। তো বইয়ের সাথে কিন্তু কানেক্টেড থাকতে হবে, ঠিক আছে? বইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে। এই যে এই জিনিসটা মনে রাখবা। বলো তো, ইন্টারফেজে কি? কোষীয় সংগঠন মানে কি জানো? কোষের ভেতরে যে জিনিসগুলো থাকে, ঠিক আছে, কোষের মধ্যে যা যা থাকে, কোষে যা যা থাকে, তাহলে বলো তো কোষীয় সংগঠন মানে কি? সবাই মিলে সংগঠন না? তাহলে কোষের মধ্যে যা যা থাকতেছে এগুলো কি হয়? বৃদ্ধি হয় না? সংখ্যাগত বৃদ্ধি হয় না? বলো তো, ডিএনএ ডাবল হয় না? এটিপি অনেকগুলো তৈরি হয় না? হয় কি না মহিম? এগুলো বৃদ্ধি হয়। এবার বলো তো, এম ফেজ বা বিভাজন অবস্থায় এগুলোর কি বিস্তার এবং বিভাজন ঘটে না? যা যা তৈরি হলো দুই দিকে সরে যাচ্ছে, বিভাজন হয়ে দুই দিকে সরে যাচ্ছে, বিস্তার হচ্ছে। তাহলে এই পার্থক্যটা অনেকেই ভুল করে। সো এই পার্থক্যটা এইভাবে মনে রাখবা, হ্যাঁ, কনসেপ্টটা মনে রাখবা যেখানে আসলে বলছে কি। আচ্ছা যাই হোক, আগাই আমরা। এটা আমি ভালো করে বোঝাই দিছি, ওদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তোমাদের যে প্রবলেমগুলো ক্লাসে হবে, সেম জিনিসের ইস্যুটা সলভ হবে হচ্ছে তোমাদের কোথায় জানো? তোমাদের প্র্যাকটিস শিটে প্র্যাকটিস করবা, ওখানে তোমরা দেখবা ব্যাখ্যাগুলো কত সুন্দর করে লেখা আছে। আমি দিব কিছুক্ষণ পরে, তোমরা পাবা। কমেন্টে প্রশ্ন করো তো, তোমাদের যদি কোনো প্রশ্ন নিয়ে কথা বলার থাকে। এগুলো পড়িয়েছি, এগুলো আমরা জানি। আচ্ছা তোমরা এক কাজ করবা, হ্যাঁ, এই যে এখানে যে কথাগুলো আছে, এই যে এখানে কিছু কথা বলা আছে, হ্যাঁ, সিনোসাইট কি, প্লাজমোডিয়াম কি, এটা একটু আজিবুর স্যারের বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? কোথা থেকে পড়ে নিবা? আজিবুর স্যারের বই থেকে পড়ে নিবা। বলে দিলাম কিন্তু আজিবুর স্যারের আমি দিয়ে দিছি। এখন প্রশ্ন হলো ভাইয়া আমরা কোন কোন বই ফলো করব, এখনই কি নতুন বই কিনবো কিনা? তো তোমাদের একটু বলে দিই, তোমরা যেটা করবা, এখন বই কেনার দরকার নাই, পরীক্ষা দাও, কেনার দরকার নাই, ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার সবার ক্ষেত্রেই। এখন বই কিনবা না তোমরা, তাহলে কি করবা? আমরা যে পিডিএফ গুলো দিচ্ছি এগুলাই শুধু এখন ব্যবহার করবা, এগুলাই আপডেটেড পিডিএফ, ঠিক আছে? ডান। আচ্ছা আরেকটা জিনিস দেখো, বই কেনার এখন দরকার নাই, যা পিডিএফ আমরা দিচ্ছি এইটাই। তো তুমি যখন বোটানি পড়তেছো, বোটানির ক্ষেত্রে কিন্তু সবার আগে আবুল হাসান স্যারকে টার্গেট করবা, আবুল হাসান, ঠিক আছে? আবুল হাসান স্যারের পরে আমি যেটা বলি, আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হলো আজিবুর স্যার অবশ্যই অবশ্যই দেখবা। আজিবুর স্যারে কি আছে? আজিবুর স্যারে প্রত্যেকটা জিনিস গোছায় দেওয়া আছে, অল্প করে বলা আছে, ঠিক আছে? আজিবুর স্যারের বই থেকে কিন্তু এবার অনেক প্রশ্ন হয়েছে। কারা কারা জানি, আমাকে একদিন এক স্টুডেন্ট বলতেছে, ভাইয়া আপনি খুব খারাপ, হাসান স্যারের বইয়ে খুঁজলেই সব পাওয়া যায়, আজিবুর স্যারের বই থেকে প্রশ্ন আসে নাই। মেডিকেল এডমিশনে কোথা থেকে প্রশ্ন আসে? আমি যে পরিমাণ টাইম ওয়েস্ট করি প্রশ্ন সলভ করতে গিয়ে, খুব কম মানুষই করে, মানে যারা বায়োলজি পড়াচ্ছে আর কি, খুবই কম মানুষ করে আমি যে পরিমাণ কোশ্চেন সলভ করি। তোমরা কয়েকদিন ধরে গ্রুপে দেখতেছো আমরা কি পরিমাণ কোশ্চেন সলভ করে দিছি। সো একটা জিনিস মনে রাখবা, আজিবুর স্যারের বই থেকে মেডিকেল এডমিশনে প্রচুর প্রশ্ন আসে, যেটা আর কোনো বইয়েই নেই, বুঝতে পারছো? এরপর যেটা করো, আলিম স্যার টার্গেট করবা, কারণ আলিম স্যারের কিন্তু ইংলিশ ভার্সন আছে, ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা কিন্তু আলিম স্যারের বই পড়ে, তাহলে তাদের জন্য কোথা থেকে প্রশ্ন করবে? আলিম স্যারের বই থেকে প্রশ্ন করবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমরা আজমল স্যার দেখবে। এখন প্রশ্ন হলো ভাইয়া এতগুলো বই তো আমরা পড়তে পারবো না। দেখো এইটা কিন্তু আমরা 100% দাগিয়ে দিয়েছি, পরীক্ষায় প্রশ্ন তুমি 80% এখান থেকে পাবা। পরীক্ষায় আবুল হাসান স্যারের বই থেকে 80% প্রশ্ন কমন পাবা, আর বাকি প্রশ্নগুলো তুমি 20% হলেও এখান থেকে পাবা, কিংবা এটা থেকে কিংবা এটা থেকে। তাহলে আমরা এটা 100% দাগিয়ে দিয়েছি। এগুলোর ক্ষেত্রে আমরা কি করেছি জানো? অল্প দাগাইছি, যেগুলো না দাগাইলে নয়। কিন্তু তারপর একটা কথা আছে, কথা হচ্ছে
শেষের দিকে এসে স্টুডেন্ট আমাদের বলবে ভাইয়া শুধু দাগানো বই পড়লে হবে না, শুধু দাগানো বই পড়লে হবে না, আমাদের জিজ্ঞেস করে শুধু দাগানো লাইনগুলো বললে হবে না। আমরা তো জানি তখন তোমাদের প্রেশার পড়ে, তোমরা রিভিশন দিতে পারো না। বাট একটা জিনিস মনে রাখবা, পড়তে হবে অনেক। শ্রম যদি না দাও তোমার কেউ ভালো করাইতে পারবে না। শ্রম দিতে হবে, প্রচুর কাজ করতে হবে। সো ওই সময় যেন হ্যাঁ হবে, কারণ আমরা যেভাবে দাগাইছি কিছুই বাদ নেই। বুঝতে পারছো? এর বাইরে কোশ্চেন করার সুযোগ খুব কম। কোশ্চেন যে হবে না তা না, এর বাইরে কোশ্চেন করার সুযোগ খুব কম। সো তোমরা ক্লাস করার পরপরই এই বইটা পড়বা, ক্লাস করার পরপরই। এরপর এগুলো রিডিং দিবা, আর একটু দেখবা যে বিশেষ বিশেষ জায়গায় দেখলেই তুমি নিজেই বুঝতে পারবা আচ্ছা এটা এখানেই যাচ্ছে, আর কোথাও নাই, এটা পড়তে হবে। ঠিক আছে? ওকে, ভেরি গুড মুহিব। এবার আমরা চলে আসি, তারা যে প্রশ্নগুলো আমাদের দিয়েছে ফেসবুকে আছে। সিএস সেকেন্ড টাইম না, মেডিকেল অ্যাডমিশন গ্রুপে আমাদের, এখানে দেখবো এখন আমরা। দেখো অলরেডি আমাদের সাথে প্রায় 3000 মেডিকেল স্টুডেন্ট জয়েন করছে। সামনে আমরা এবার টার্গেট রাখছি 10,000 প্লাস পড়াবো। ওকে, 2 বছরের মধ্যে এড টেকে মেডিকেল অ্যাডমিশনে আমরা ধরাছোঁয়ার বাইরে চলে যাব ইনশাল্লাহ। তোমরা যদি থাকো সব সম্ভব, তোমরা যদি আমাদের রিপ্রেজেন্টেটিভ হও, ডেফিনেটলি আমরা ভালো পড়িয়ে দেন আমরা হচ্ছে ভালো না পড়াইলে তো সম্ভব না, তাই না? প্রিয় স্টুডেন্ট, আমরা এখন একটা দেখি যে তোমাদের কাছে কি প্রশ্ন আসছে। দেখো তোমাদের কিন্তু অল ইন ওয়ান শিট আছে, মেডিকেল অ্যাডমিশন যে প্রাইভেট ব্যাচ আছে অল ইন ওয়ান শিট। এই যে দেখো এই যে ছবিটা, ওখানে গেলে কিন্তু তোমরা সবকিছু গোছানো অবস্থায় পাবা, ফার্স্ট টু লাস্ট কিন্তু সবই পাবা এখানে। ওকে ওকে, তাহলে তোমরা সবকিছু ওখানে পাবা। তোমরা ওখানে পিডিএফ পাবা, তোমরা ওখানে প্র্যাকটিস শিট পাবা। তোমরা যখন কম্পিটিটিভ এক্সামটা দিবা না, এক্সাম কবে হবে জানো? যেদিন কোষ বিভাজন শেষ হবে, এরপর যেদিন আমরা টিস্যু তন্ত্রের ফার্স্ট ক্লাস নিব, ওই দিন এক্সাম হবে। তাহলে আজকের পড়া আজকেই পড়ে রাখো, কারণ আমি টানা 4 দিন ক্লাস নিচ্ছি। সামনে কিন্তু এটা হবে না, সপ্তাহে 3 দিন ক্লাস। আমরা তোমাদের উপর প্রেশার দিব না। আমরা সপ্তাহে আগে 7 দিন ক্লাস রাখছিলাম, 3 দিনে নিয়ে এসেছি, একদিন পর পর। কোনো প্রেশার এখন নেওয়া যাবে না, ঠিক আছে? এখন আমরা কি করতেছি, তোমরা যেন বোঝো যে মেডিকেল এডমিশন জার্নিটা কত, মানে শ্রম দিতে হবে, কতভাবে পড়তে হবে। এই জন্য আমরা কিন্তু এখন ফেজ 1-এ ক্লাসগুলো নিচ্ছি, আর ফেজ 1-এ চ্যাপ্টারের পরিমাণও কমিয়ে নিয়ে এসেছি, কমপ্রেস করে ফেলছি। ঠিক আছে? তাহলে তাদের প্রশ্নগুলো কোথায় মুহিব? হয়ে গেল। এই যে দেখো কমপ্লিশন ক্লাস আপডেট, কি কি লাগবে তো তোমরা এখানে প্রশ্ন করো। কাইনেটোকোর মোটর প্রোটিন জিনিসটা সে বুঝতে পারে নাই, তুমি প্লিজ ক্লাসটা দেখে নিবা। আমি কিন্তু এইভাবে বলেছিলাম, এইটা ধরে যদি কোনো ক্রোমোজোম যাইতে চায়, সরাসরি ক্রোমোজোম কিন্তু হাঁটাচলা করতে পারে না, এই জন্য এখানে একটা প্রোটিন দেওয়া হয়। এটা একটা প্রোটিন, ঠিক আছে মুহিব? এটার নাম কি বলো তো মুহিব? কাইনেটোকোর মোটর প্রোটিন। আমার মনে হয়েছিল তুমি পারবা, এই জন্য আমরা ওইটাতে আর শব্দের ব্যাখ্যায় জানি। তবু এখন একটু বলে রাখি, এটা কিন্তু প্রোটিন। এই জিনিসটা কেমন প্রোটিন? মোটর। মোটর বলো তো চলাচল করে কিনা? মোটর থেকে মোটাইল, মানে চলাচলে সক্ষম, মোটাইল থেকে মুভমেন্ট। তাহলে বলো তো আমাকে এই জিনিসটা কি? এদিকে যাইতে পারে না, এদিকে যাইতে পারে না। তাহলে বলো স্পিন্ডল তন্তু ধরে কে যাতায়াত করে? মোটর প্রোটিন, এইটা যাতায়াত করে। এখন তুমি একটা জিনিস করতে চাচ্ছ যে এর উপরে তুমি ক্রোমোজোমটাকে বসিয়ে দিতে চাচ্ছ। এই যে দেখো ক্রোমোজোমের ক্রোমাটিড দশা, এর উপরে শুধু বসাই দিলে হবে? বলো তো ট্রাকের উপরে কি মালপত্র খালি দিলে হবে? বেঁধে দেওয়া লাগবে না? তাহলে এটা ক্রোমোজোম, এটা মোটর প্রোটিন, এটা হচ্ছে স্পিন্ডল তন্তু। তাহলে বেঁধে যদি তুমি দিতে চাও, তাহলে এইটার সাথে কি এটা বেঁধে দিতে হবে না? বলো সেন্ট্রোমিয়ারের সাথে কি মোটর প্রোটিন বেঁধে দিতে হবে না মুহিব? তাহলে এই যে বেঁধে দিলা যে জিনিসটা, দিস ইজ কল্ড ট্রাকশন ফাইবার। ট্রাকশন ফাইবার, বেঁধে দেওয়া যে সুতা, ঠিক আছে? সো দিস ইজ মোটর প্রোটিন, যে চলাচল করতে পারে। এই মোটর প্রোটিনকে অ্যাকচুয়ালি এটিপি দেওয়া লাগে। কি দেওয়া লাগে? এটিপি, তেল দেওয়া লাগে, তাহলেই সে চলাচল করতে পারে। ঠিক আছে? আর আমরা জানি এটিপি কোথায় উৎপন্ন হয়? G1 S G2, G2 তে তৈরি হয়, তাই না মুহিব? ওকে, ভেরি গুড। তাহলে তোমরা মোটর প্রোটিন সম্পর্কে জানলা, তোমাদের আর এখানে কোনো কনফিউশন নাই। আচ্ছা, এখানে একটা দারুণ প্রশ্ন আসছিল, এই প্রশ্নটা আমি খুঁজে পাইতেছি না।
একজন বলছিল যে পরিণত কোষ কি বিভাজিত হইতে পারে কিনা, এই ধরনের একটা কথা বলছিল। আচ্ছা একটু দাঁড়াও, তোমরা একটু লাইনে থাকো। এত প্রশ্ন ব্যাংক কোনটা কিনবা? তোমার প্রশ্ন ব্যাংক হচ্ছে আমরা যেটা করব, আচ্ছা আমি দেখতেছি কি করা যায়, হ্যাঁ তোমরা চিন্তা নিও না। ক্লাস না করে কিন্তু প্রশ্ন করা যাবে না, হ্যাঁ ক্লাস করতে হবে। ক্লাস করে যদি প্রশ্ন না বোঝো দেন প্রশ্ন করতে হবে। এই যে দেখো কাইনেটোকোর মোটর প্রোটিনের প্রশ্নের উত্তর আমি দিয়েছি। বাহ্যিক উদ্দীপনা এবং অভ্যন্তরীণ উদ্দীপনা বিষয়টা ভালো করে বুঝিনি, প্লিজ ক্লাস দেখো, ওখানে দারুণ করে আমি বুঝাই দিছি। এখন যদি আমি পড়াই শুধু টাইম ওয়েস্ট হবে, আমি 1 ঘন্টার মধ্যেই শেষ করব। আধা ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা আমার হাতে আছে। ওকে, জাস্ট ক্লাসটা দেখো, বুঝতে পারবা। জিনোম আর মানুষের দেহে কি ইউনিক ক্রোমোজোম থাকে না? জিনোম আর মানুষের দেহে কি ইউনিক ক্রোমোজোম থাকে না? ডাবল হলে কি ইউনিক বলবো না? হ্যাঁ বলবো তো। এটা একটা ইউনিক পেন, এটা একটা ইউনিক পেন, দুইটা একসাথে থাকলে কি 2 সেট ইউনিক পেন আছে এখানে। বুঝতে পেরেছো? এটা একটা জিনোম, এটা একটা জিনোম, একসাথে থাকলে মানুষের দেহে যেহেতু থাকে, তাহলে 2টা জিনোম থাকে মানুষের দেহে। বাপের কাছ থেকে 1 সেট ইউনিক ক্রোমোজোম বা একটা জিনোম আসে, মায়ের কাছ থেকে 1 সেট ইউনিক ক্রোমোজোম বা একটা জিনোম আসে। এই যে দেখো এই প্রশ্নটা করছে, মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমোজোমের দ্বিত্বন কোথায় হয়? প্রশ্নের উত্তর দাও তো সবাই। এটা বলো, দিনাজপুর বোর্ড 2016। এখন তো বোর্ড থেকে প্রশ্ন আসে মেডিকেলে। ভাইয়া এই কোর্সে কি অনুশীলনের এমসিকিউ সলভ করানো হবে না? হ্যাঁ, অনুশীলনের এমসিকিউ এর জন্য ভিডিও সলভ আছে, পিডিএফ সলভ আছে, একদমই চিন্তা করো না, সব পাবা। প্রচুর কন্টেন্ট আছে, তোমরা চিন্তা করো না, সব সলভ আছে। এটার উত্তর কি মুহিব? দ্বিত্বন হয় কোন দশায়? অ্যানাফেজ দশায় হয়। ওই যে টানাটানি করে দুই দিকে, অ্যানাফেজ দশায় দুই দিকে যাওয়ার চেষ্টা করে, মাঝখানে কেটে যায়, সেন্ট্রোমিয়ার, দ্বিত্বন হয়ে গেল, ডাবল হয়ে গেল ক্রোমোজোম। ঠিক আছে, ডান। ওকে। আরে আমার তো আফসোস লাগতেছে, নিজের পোস্টে নিজে লাইক দেওয়া লাগতেছে। আচ্ছা এরকম প্রশ্ন আসলে কোনটা উত্তর দেখাবো? প্রশ্নটা কি একটু দেখি, কোনটা প্রশ্ন? 26 প্রশ্ন। মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে? এই বলো তো, স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে, এটা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসছে 11-12 সেশনে। তার মানে কি স্পিন্ডল যন্ত্র তৈরি শুরু হয়, আমি বলছিলাম না শুরু হয়, বিলুপ্তির শুরু হয়, তৈরির শুরু হয়, সব প্রোফেজ। বিলুপ্তি শেষ হয়, তৈরি শেষ হয়, সব কি প্রোমেটাফেজ, ঠিক না? তাহলে বলো তো আবির্ভাব হয় মানে কি? তৈরি শুরু হয়, প্রোফেজ না এটা উত্তর? ওকে, ভেরি গুড। কিভাবে এটা কি করবো মহিম? আচ্ছা আমরা শেষের দিকে চলে আসছি, আমার মনে হচ্ছে আর তেমন একটা প্রশ্ন নাই। ও আচ্ছা, ও অনেকগুলো প্রশ্ন করছে। আচ্ছা এই যে প্রশ্নটা, এটা 22-23 নাকি এটা? এমবিবিএস 22-23, এই প্রশ্নটার উত্তর বলো তো কি হবে? এটা কিন্তু আমরা প্র্যাকটিস শিটে দিয়ে দিয়েছি। তাহলে এই যে এখন একটা প্রশ্ন আসছে, ভাইয়া প্র্যাকটিস শিট এবং কোশ্চেনগুলো আপনারা কিভাবে দিচ্ছেন? এগুলো নিয়ে আমার কথা বলার ইচ্ছা ছিল, আমি আজকে বলতেছি। আমাদের প্র্যাকটিস শিট থাকবে, কম্পিটিটিভ এক্সাম থাকবে, কম্পিটিটিভ এক্সাম, আর একটা হলো পাপ মোশন এক্সাম, পাপ মোশন এক্সাম। ওকে, প্র্যাকটিস শিটে 100 কোশ্চেন, কমপ্লিশন ক্লাসে 100 কোশ্চেন, পাপ মোশনে 100 কোশ্চেন। একটা চ্যাপ্টার থেকে 300 কোশ্চেন থাকে না, কিছু কোশ্চেন দেখবা রিপিট হইতেছে। এই 100 কোশ্চেন আমরা কিভাবে তৈরি করছি জানো? ইউনিক কোশ্চেন দিয়েছি, আমরা ক্রিয়েট করেছি কিছু, এখানে আমরা মেডির কোশ্চেন অ্যাড করেছি কিছু, ডেন্টালের কোশ্চেন অ্যাড করেছি কিছু, এবং কিছু একাডেমিক কোশ্চেন অ্যাড করেছি। তাহলে ইউনিক কোশ্চেন বেশি আছে, এগুলা একটু কম পরিমাণ আছে। তাহলে আমাদের কি হবে দেখো, মেডিকেলের কোশ্চেনটা সলভ হয়ে যাবে। ওকে, মেডিকেলের কোশ্চেনটা সলভ হয়ে যাবে, ডেন্টালের কোশ্চেনটাও সলভ হয়ে যাবে, তোমাকে আলাদা করে সলভ করতে হবে না। আর কি হবে, একাডেমিকে অনেক কোশ্চেন আছে, একাডেমিকের কোশ্চেন সলভ হয়ে যাবে। গত বছর এক বোর্ড থেকে, ময়মনসিংহ বোর্ড থেকে 2টা প্রশ্ন সরাসরি মেডিকেলে আসছে। বুঝতে পারছো মুহিব?
তাহলে একাডেমিক কোশ্চেনগুলো সলভ করতে হবে না? তাহলে আমরা কি করছি, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা তিনটাতে একটু একটু করে দিয়ে রাখছি, শেষ পর্যন্ত গিয়ে যেন মনে হয় না তোমার আর কোনো কোশ্চেন সলভিং বাকি নাই। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু 100 দিক থেকে চিন্তা করছি এই কোশ্চেনগুলো ক্রিয়েট করার সময়। সেম এটার ক্ষেত্রেও সেম, কিন্তু এটার ক্ষেত্রে সেম। একটা জিনিস মনে রাখবা, এই 100 মার্কের যখন পরীক্ষা দিবা, তুমি যদি কোনোভাবে 70 পাও, মনে রাখবা তুমি তুমি আসলে 75 প্লাস পাওয়ার যোগ্য। মনে রাখবা সবসময় 5 মার্ক সবসময় বেশি করে মনে মনে কাউন্ট করবা। তুমি যদি 65 পাও তাহলে মনে রাখবা 70 প্লাস পাবা তুমি। ঠিক আছে? এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে 60 কোশ্চেন আমরা স্ট্যান্ডার্ড রেখেছি, 20 কোশ্চেন আমরা হার্ড করেছি, 20 কোশ্চেন আমরা ভেরি হার্ড করেছি। এই কোশ্চেনগুলো তোমাকে ভাবাবে, এই কোশ্চেনগুলো তোমাকে নতুন করে শিখতে সাহায্য করবে। এবং এই কোশ্চেনগুলো যখন তুমি শিখবা, এই 60টা কোশ্চেন অটোমেটিকলি রিভিশন হয়ে যাবে, জানো তুমি এটা? এই কোশ্চেনগুলো তুমি যখন সলভ করবা, সাথে সাথে তোমার বাকি পুরো চ্যাপ্টারটা সলভ হয়ে যাবে। সো আমরা ধরেই নিছি তুমি সবসময় 60 পাবা, এভারেজ সবসময় 60 পাবা। এই 20টার মধ্যে তুমি যদি 10টাও পাও তাহলে তুমি সবসময় 70 পাচ্ছ। তাহলে মনে রাখবা তুমি আসলে 75 পাচ্ছ। কত পাচ্ছ? 75 প্লাস। মেডিকেলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, বাট রেগুলার পাইতে হবে। একদিন 100তে 100 পাইছি, একদিন 30-এ, একদিন 30ও পাই নাই, হবে না। প্রত্যেক দিন অ্যাভারেজ করতে হবে। ঠিক আছে? কেউ যদি 100তে 100 পায়, কেউ যদি 100তে 100 পায়, চোখ বন্ধ করে ভেবে নিবা সে প্রতারণা করেছে। কেউ যদি নিজের পায়ে কুড়াল মারে তখন হাসবা, মনে রাখবা একটা কম্পিটিটর তোমার কাছ থেকে, তোমার একটা কম্পিটিটর কমে গেল। ঠিক আছে? আচ্ছা, পাপ মোচনটা কি জানো? পাপ মোচনটা কি? তুমি যখন এই 100 কোশ্চেনে পরীক্ষা দিবা, এই 100 কোশ্চেন প্র্যাকটিস করবা, তাহলে তুমি এটার জন্য প্রিপেয়ার্ড হয়ে গেলা। এটা পরীক্ষা দিলা, দেওয়ার পর মাঝে মাঝে মনে হয় না আরে পরীক্ষাটা ভালো হইলো না, পরীক্ষা কি হইলো না মহিম, ভালো হইলো না, তখন কি তোমার মনে হবে না যে আরেকটু কোশ্চেন থাকতো, আরেকবার পরীক্ষা দিয়ে ভালো করতাম? তাহলে তুমি এই পাপ মোশন এক্সামটা প্র্যাকটিস শিটের মতো পাবা। তার মানে প্র্যাকটিসে অ্যাকচুয়ালি তুমি 200 কোশ্চেন পাচ্ছ। কত পাচ্ছ? 200 কোশ্চেন। তাহলে তুমি যখন পাপ মোচন এক্সামটা বাসায় একা একা সলভ করবা, এখানে যেটা খারাপ করছো, তোমার কিন্তু এই পাপটা মোচন হয়ে যাবে। আচ্ছা, খারাপ করেছি, এইটা দেওয়ার পর তুমি আবার রিকভার করে উপরে উঠে আসতে পারবা। ঠিক আছে? মেডিকেলে 100 পাওয়া পসিবল হয় না কেন? মেডিকেলে যদি কেউ 100 পায়, আমার মনে হয় না তাকে মেডিকেলে ভর্তি করাবে। তুমি বাতিল। 100তে 100 পাওয়া ইম্পসিবল। বুঝছো? কম্পিটিটিভ এক্সামে 100তে 100 পাওয়া ভেরি ইম্পসিবল, খুবই রেয়ার কেস, হাইলি রেয়ার কেস। মুহিব, তাহলে আমরা শেষ করি। কয় মিনিট আছে আর? আর মাত্র হচ্ছে 23 মিনিট আছে। আমি একটু প্রবলেমগুলো দেখি। এটা কিন্তু আমরা প্র্যাকটিস শিটে দিয়েছি, চিন্তা করো না, এটা তুমি পেয়ে যাবা। বুঝতে পারছো? প্র্যাকটিস শিটে কিন্তু দিয়ে দিয়েছি, চিন্তা করো না। তো এখন আমরা একটু আসি গ্রুমিং ক্লাসের প্রশ্ন যেগুলো করেছে। আমাদের আরেকটা গ্রুপ আছে, তোমরা যারা ভর্তি হয়েছো তোমরা জেনে রাখো, আমাদের আরেকটা গ্রুপ আছে। আমরা প্রথম 4টা ক্লাস, প্রথম 4টার কন্টেন্ট অন্তত 80% হলেও আমরা যেন দিয়ে তাদেরকে বুঝাইতে পারি আসলে পড়ালেখা কেমন করে করা উচিত, তাতে যেন ওরা ভালো করে। অনেকে আছে কিন্তু ফাইটার, তারা কামব্যাক করবে। গত বছর প্রচুর পরিমাণে সেকেন্ড টাইম থেকে চান্স হয়েছে, আগামীবারও সেকেন্ড টাইম থেকে চান্স পাবে। অন্তত ওরা বুঝুক। অনেকে কোচিংয়ে ভর্তি হইতে পারবে না, অনেকে টাকা নাই, ফ্যামিলি মন খারাপ করে আছে, সেকেন্ড টাইম তোমাকে আবার মেডিকেলে কেন করাবো, তোমার পড়ারই দরকার নাই, এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে, যেন তারা বুঝতে পারে এখানে আচ্ছা পড়ালেখা এরকম করে করা উচিত। ঠিক আছে? তো আমরা তাদের জন্য এই ব্যবস্থাটা রাখছি। আর একটা ব্যাপার হচ্ছে সেকেন্ড টাইমারদের তো আমরা কুপন কোড দেই নাই, তো আমরা এখানে কুপন কোড দিব, তারা ভর্তি হয়ে যাইতে পারে যারা মিস করে ফেলছে। খাইছে। এখান থেকে আমার কোশ্চেন পোস্ট খুঁজে বের করা খুবই কঠিন, সরি। এটা না, এটা না মহিম। ওকে, ভেরি গুড। আচ্ছা, আসি আমরা এখানে। তারা যে প্রশ্ন বলেছে, ক্রোমোসোম আর ক্রোমোজোম কি একই জিনিস? হ্যাঁ, দন্ত স আর বর্গীয় জ একই জিনিস। ঠিক আছে? ক্রোমোসোম ইকুয়াল ক্রোমোজোম, একই কথা। তবে ক্রোমাটিন কিন্তু আলাদা। টিন মানে সুতা, তাহলে যখন সুতার মতো থাকে ক্রোমাটিন, যখন পেঁচিয়ে যায় তখন ক্রোমোসোম। ঠিক আছে? ওকে। আজকের টপিকে কোনো প্রবলেম নাই। সাইটোকাইনেসিসে আমার অনেক সমস্যা হয়, ওইটা একটু করাই দিন, যদিও আজকে পড়ার নাই। সাইটোকাইনেসিসটা আমি আজিবুর স্যারের বই থেকে দেখে নিতে বলছি। ওখানে শুধু দেখবা ফ্রি নিউক্লিয়ার ডিভিশনটা আর
সাইটোকাইনেসিসে প্রথমে কোষ প্লেট তৈরি হয়। ওকে, কোষ প্লেট তৈরি হয়, দুইটা জিনিস আসে ওখানে, হ্যাঁ, পেকটিন আসে আর হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট আসে। তুমি নিজে এটা পড়ে নিতে পারবা। ভাইয়া মেটাফেজের লাস্ট লাইনটা একটু ক্লিয়ার করে দিন। ও বুঝতে পারেনি মেটাফেজের লাস্ট লাইনে আমি কি বলেছি। আমি বলেছি কোনো ধরনের বিলুপ্তি, কোনো ধরনের তৈরি কোনোটাই মেটাফেজে নাই, এটা মাথায় রাখো। সবগুলোই প্রোফেজ প্রো মেটাফেজ থেকে শেষ। ওকে, সবাই বলে এক্সাম কখন হবে? এক্সাম হচ্ছে চ্যাপ্টারটা শেষ হলে টিস্যুর প্রথম ক্লাসের দিনে হবে। প্লিজ হেল্প 4 এবং 5। এই দেখো তো তোমরা এটা পারো কি না। আচ্ছা, মায়োসিস থেকে প্রশ্ন করছে, এটা তো এখানকার প্রশ্ন না পাগলা, এটা এখানকার প্রশ্ন না। আর এই যে 5 নম্বর যে প্রশ্ন আছে, হ্যাঁ, 5 নম্বর যে প্রশ্ন আছে এটা কিন্তু ভুল উত্তর। এটা 127টা মাইটোসিস লাগে, এটা এখানকার প্রশ্ন না। এই দেখো আবার গেছে। এই যে এই প্রশ্নটার জন্য আমি খুঁজতেছিলাম, পরিণত জনন কোষ কি বিভাজনক্ষম কিনা। তোমরা আমাকে বলো তো, পরিণত জনন কোষ বিভাজনক্ষম কি না। এইটা হলো শুক্রাণু, এটা একটা পরিণত জনন কোষ। এটা ডিম্বাণু শুরুতে এরকম থাকে, তারপর নিজের ভেতরে পুষ্টি জমাইতে জমাইতে এটা ডিম্বাণু হয়ে যায়। এটা পরিণত ডিম্বাণু, এটা হচ্ছে পরিণত শুক্রাণু। প্রশ্ন হলো যে এই দুইটা কি বিভাজিত হয়? না, এই দুইটা বিভাজিত হয় না। ঠিক আছে, মনে রাখবা এই যে লেস টেস গজায় যদি যায়, যেমন তোমাদের বইয়ে কিন্তু আছে যে নিউরন বিভাজিত হয় না। তুমি আমাকে বলো তো, নিউরনের যখন এইরকম শাখা প্রশাখা ইত্যাদি ইত্যাদি গজাবে, কোথায় ভাগ করবা তুমি? কোথায় ভাগ করবা? এই পাশে কাটবা, এই পাশে না, কাটা যাবে না। তাহলে এটা বিভাজন ক্ষমতা সম্পন্ন নয়, বিভাজিত হতে পারবে না। এটার ক্ষেত্রেও সেম, এটা বিভাজিত হতে পারবে না। ডিম্বাণু বিভাজিত হতে পারবে না। বাট প্রশ্ন এখানে আছে কিন্তু, সেটা হলো ডিম্বাণুতে যখন শুক্রাণু আসবে তখন এটার নাম কি হবে বলো তো? জাইগোট না? জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু কিনা? তখন কিন্তু এটা বিভাজিত হতে পারবে, বিভাজিত হতে পারবে। দেখছো কি চিন্তা করে সে প্রশ্ন করছে? তার মানে সে ভালো করে পড়াশোনা করছে। মনে রাখবা, তোমাদের সাথে অনেকেই আছে যাদের ফেস চিনবাও না, কিন্তু পরীক্ষার সময় মেডিকেলে ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড থার্ড হয়ে গেছে। বুঝতে পারছো? চিনবাও না, তাহলে ভালো করে পড়াশোনা করবা। সো ডিম্বাণু বিভাজনক্ষম নয়, কিন্তু ডিম্বাণু যখন কি হয়, জাইগোটে পরিণত হয়, নিষিক্ত হয়ে যায়, তখন সে বিভাজিত হইতে পারে। তোমরা জানো ক্লিভেজের নাম শুনছো না? মরুলা, ব্লাস্টুলা ইত্যাদি ইত্যাদি হয়। ইয়েস। এই যে আবার সেম প্রশ্ন করতেছে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটে কোন পর্যায়ে? বাবা একটু ক্লাস করো না প্লিজ, একটু ক্লাস করো। ক্লাস করলে এই প্রশ্নগুলোর উত্তর তুমি পেয়ে যাবা। এত দারুণভাবে আমি বুঝাইছি যে বাকিদের কিন্তু এই প্রবলেমটা নাই। সমস্ত বিলুপ্তির শুরু, স্পিন্ডল যন্ত্র তৈরি শুরু, সবগুলোই হয় প্রোফেজে। আর সব কিছু বিলুপ্ত হয়, স্পিন্ডল যন্ত্র তৈরি কমপ্লিট হয় প্রো মেটাফেজে। ঠিক আছে, মেটাফেজের মধ্যে নিয়ে আসবা না, মেটাফেজের মধ্যে নিয়ে আসবা না, মেটাফেজ এখানে থাকবেই না, এটা মাথায় রাখবা। আজকে আমি একটা গ্রুপে পোস্ট দিব, এই পোস্টটা যারা পড়তে পারবা আশা করছি তারা বুঝে ফেলতে পারবা। চিন্তা করো না, হ্যাঁ, এই কনফিউশনটা আজ থেকে 20 বছর আগে থেকে এখন এই কনফিউশনটা আছে, অথচ বইয়ের মধ্যে এই লাইনটা চেঞ্জ করে না। বুঝতে পারছো? সো শেষ, এখান থেকে শেষ। একজন দিয়ে রাখছে ভাইয়া সেল সাইকেলটা বোঝাই দেন, লাগবে আরো 2 ঘন্টা। ক্লাস করতে হবে বাবা। কুপন ভাই, হ্যাঁ আমরা কুপন কোড দিব, কুপন কোড দিয়ে দিব, যারা আগ্রহী তার কুপন কোড পেয়ে যাবে, চিন্তা করো না। এফআরবির সাথে টাইম কেমনে মেনটেন করবা? শোনো, টাইমিং নিয়ে কোনো ইস্যু হবে না, হ্যাঁ। আমরা হয়তোবা 30 ডেজের একটা লং একটা জার্নি রাখবো, সপ্তাহে 3 দিন করে। আমি তো 4টা ক্লাসের মধ্যে একটা নিয়ে নিলাম, আর আমার 3টা ক্লাস আছে ফার্স্ট ফেজে, তাহলে বেশি ক্লাস নাই। এফআরবি তো এফআরবির মতো পড়ো। আর যারা এফআরবিতে পড়তেছো, কোষ বিভাজন পড়ার পর কি হয়েছে, সামনে একাডেমিকে ভালো করবো না অন্যদের থেকে? তুমি করবা কি না? একই পড়া তো, একই পড়া, বরং এখানে তুমি আরো কিছু কনসেপ্ট শিখবা, আরো কিছু ট্রিক শিখবা, যেটা দ্বারা তোমার সামনে এইচএসসি পরীক্ষা ভালো হবে। এইচএসসি পরীক্ষা হলে যাও গিয়ে এই 2 চ্যাপ্টার, টিস্যু চ্যাপ্টার আর এই চ্যাপ্টার থেকে যত প্রশ্ন পড়বা, যত প্রশ্ন পরীক্ষায় আসবে, আমার কথা মনে পড়বে তোমার। ওকে,
টাইম ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করো না, কয়েকটা দিন তো ফার্স্ট ফেজের আমরা কয়েকটা দিন রাখছি, আমি বায়োলজি 2টা চ্যাপ্টার রাখছি, শেষ। ফিজিক্সের 3টা চ্যাপ্টার হবে, কেমিস্ট্রির 1-2টা চ্যাপ্টার হবে, শেষ। ঠিক আছে, প্রেশার আমরা দিব এইচএসসির পরে, চিন্তা করো না। সো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ আমি আবার কোশ্চেন নিব, সমস্যা নাই। কারণ কোষ বিভাজনের পরে ক্লাসটা নেওয়ার পরে কিন্তু আমি তোমাদের সলভ করাবো, তখন সমস্ত ইস্যু সলভ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো পরের ক্লাসটাকে মিস করবা না। পরের ক্লাসটা কোনোভাবে মিস করবো না, পরের ক্লাসে দারুণ দারুণ জিনিস আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। কম্পিটিশন ক্লাসে আমরা মেজর জিনিসগুলো পড়াইতে পারছি, আমাদের আর কিছুই বাকি রইল না ফার্স্ট লেকচার থেকে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।